ক্রিকেটে অধিনায়কত্ব একটা খুবই অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অন ফিল্ডে পুরোটা দিন ধরে, টেস্ট ম্যাচে তো 5 দিন ধরে অধিনায়ককে অনেক সিদ্ধান্ত নিতে হয়। তার কাছে মাঠের বাইরে থেকে কোচ কিংবা ম্যানেজমেন্টের মেসেজ আসতে পারে, কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশনগুলো তারই নিতে হয়। বোলিং চেঞ্জ বলেন, ফিল্ডিং চেঞ্জ বলেন, অথবা কোনো আলাদাভাবে প্ল্যান করা কোনো ব্যাটারকে নিয়ে, প্রতিপক্ষের ব্যাটারকে নিয়ে বা প্রতিপক্ষের বোলারকে নিয়ে, এগুলো কিন্তু তাকেই ইমপ্লিমেন্ট করতে হয়। ফলে ক্রিকেটে এই জায়গাটা অন্য যে কোনো খেলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর সেই জায়গাটাতেই বাংলাদেশ সবসময় একটা নড়বড়ে আচরণ করে আসছে। শেষ নড়বড়ে আচরণ কিন্তু এখন একটা শঙ্কার মধ্যে আছে, সেটা নিয়ে আলাপ করব। কারণ টেস্ট অধিনায়ক এটা ডিক্লেয়ার হবে অল্প কিছুদিনের মধ্যেই, যে কোনো সময় হয়ে যেতে পারে। এবং সেটা নিয়ে যে ধূম্রজাল তৈরি হয়েছে এবং তার আগে নাজমুল শান্তকে সরিয়ে দেওয়ার যে প্রেক্ষাপট ছিল, সেগুলো নিয়েই কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাকিবুল হাসান, আপনারা দেখছেন লেটস প্লে। অধিনায়কত্ব বাংলাদেশ, দেখেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক যদি ধরা হয় তাহলে মাশরাফির নাম চলেই আসবে। তিনি লম্বা সময় অনেক সাকসেস এনে দিয়েছেন, কিন্তু তার এন্ডিংটাও কিন্তু ভালো না। এরপর তামিম ইকবাল ওয়ানডে দলটাকে গুছিয়ে আনলেন, কিন্তু বিশ্বকাপে যাওয়ার ঠিক আগে টিম ম্যানেজমেন্টের সঙ্গে একটা গড়বড় তৈরি হলো এবং একটা এমন পরিস্থিতি তৈরি হলো যে বাংলাদেশ যে বিশ্বকাপে, মানে 2023-এর কথা বলছি, সবচেয়ে ভালো করার কথা, সেই বিশ্বকাপে বাংলাদেশ সবচেয়ে খারাপ করে বসলো। এই হচ্ছে অবস্থা। এবং এরপরে যখন নাজমুল শান্ত অধিনায়ক হলো, তাকে নিয়ে অনেক ট্রল হয়, অনেক কিছু হয়, কিন্তু বিভিন্ন জায়গায় তার পারফরমেন্স কিন্তু আছে। হয়তো প্রত্যাশা মেটায় না, কিন্তু তার পারফরমেন্স আছে এবং তাকে যেভাবে অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেটা প্রত্যাশিত না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি আপনি টেকনিক্যালি চিন্তা করেন, নাজমুল শান্ত কিন্তু টেস্ট এবং ওয়ানডের জন্য খুব ভালো ব্যাটার, টি-20-র জন্য না। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই যে দ্বিতীয় ওয়ানডে টাই হয়ে গেল এবং সেই টাই হওয়ার পরে সুপার ওভারে গেল এবং সুপার ওভারে নাজমুল শান্তকে পাঠানো হলো। এখন নাজমুল শান্ত টপ অর্ডারে ব্যাট করেন, ঠিক আছে, ওয়ানডে ম্যাচে টপ অর্ডারে থাকতেই পারেন, তিনি সেরকম ব্যাটার। কিন্তু যখন এটা সুপার ওভারে যাবে তখন তো এটা এক বল, মানে একটা মাত্র ওভারের ম্যাচ, সেখানে কেন নাজমুল শান্ত কাউন্ট হবেন? এটা একটা বড় প্রশ্ন। এখানে মনে হয় সেই দায়শোধের কিছু ব্যাপার চলে আসে, যেহেতু তার সঙ্গে একটা টানাপোড়েন গেছে অধিনায়কত্ব নিয়ে। এবং তারপরে এখানে যেরকম একটা অবস্থা ছিল, সেখানে টার্গেট ছিল 10 রান, মানে 11 রান টার্গেট ছিল, সব কিছু মিলে এমনটা ভাবা হয়েছে, কিন্তু সেটা একেবারেই জাস্টিফাই করে না যদি আপনি সুপার ওভার কনটেক্সটে চিন্তা করেন। বাংলাদেশ এই যে অপরিকল্পিত আচরণগুলো করে, এর কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। এখন যে কারণে এই আলোচনাটা, সেটা হচ্ছে টেস্ট অধিনায়ক তাহলে কে হবে, কাকে দিচ্ছে বিসিবি? ক্যান্ডিডেট কয়েকজনের নাম আছে, কিন্তু সেই ক্যান্ডিডেটের মধ্যে আসলে কাকে বেছে নেবে এটা তো বিসিবি বলতে পারবে। তারপর আমরা আলোচনা করবো যে আসলে পক্ষে বিপক্ষে কোনটার কি অবস্থা। আপনি যদি দেখেন, বাংলাদেশে এখন 2 ফরম্যাটে 2 অধিনায়ক হচ্ছে, টি-20-তে লিটন দাস এবং ওয়ানডেতে মেহেদী মিরাজ। এখন টেস্টে যখন আসবে, তখন আপনি যদি লিটনকে আনেন, যিনি খুব ভালোভাবে রেসে আছেন এবং তাকে দেয়া, যেহেতু তিনি পারফর্মার, রেগুলার 11-এ খেলেন এবং এক ফরম্যাটে ক্যাপ্টেন আছেন, ফলে তার তো একটা দাবি আছেই। কিন্তু তাকে যদি করা হয়, তাহলে খেয়াল করে দেখেন, তিনি একটা লাল বলের অধিনায়ক, একটা সাদা বলের অধিনায়ক। মানে বিশ্বের অনেক দেশে আমরা দেখেছি যে অধিনায়কত্ব যখন আলাদা করা হয়, তখন লাল বলের অধিনায়ক এবং আলাদা সাদা বলের অধিনায়ক, এটাকে আলাদা করে ফেলা হয়। মানে একজন অধিনায়ক থাকেন টেস্টে, আরেকজন থাকেন ওয়ানডে এবং টি-20-তে। এখন বাংলাদেশ কি করতে যাচ্ছে? বাংলাদেশ যদি টি-20 সাদা বলে লিটন আছে, আবার টেস্টের লাল বলে লিটন আছে, যদি তাকে দেয়া হয়, আর মাঝখানে মেহেদী মিরাজ সাদা বলে ওয়ানডেতে অধিনায়ক। সুতরাং একটা মানে অদ্ভুত কাণ্ড হবে। একই সঙ্গে যদি আবার মিরাজকে দিয়ে দেওয়া হয়, তাহলে সেই একই গল্প, সাদা এবং লাল বল 2 ফরম্যাটে তিনি অধিনায়ক হয়ে যাবেন। এর বাইরে অনেক আগে মমিনুল বাংলাদেশের টেস্ট অধিনায়ক ছিলেন, যখন সাকিব আল হাসান নিষিদ্ধ হয়েছিলেন তারপরে পেয়েছিলেন। তিনি বাংলাদেশের টেস্ট ম্যাচে রেগুলার একটা প্লেয়ার এবং তাকে টেস্ট স্পেশালিস্ট ধরা হয়। ফলে তার কাছে যদি আবার যায়, তাহলে সেটা যেতেই পারে, কিন্তু মমিনুলকে সেটা অ্যাকসেপ্ট করবেন, এটা একটা বড় প্রশ্ন। আমার ধারণা করার কথা নয়। এখন এই যে প্রেক্ষাপটটা নিয়ে আলাপ হচ্ছে, যে ক্যান্ডিডেটদের নিয়ে আলাপ হলো, এবং নাজমুল শান্তকেও আবার অফার করা হতে পারে, কি অদ্ভুত ব্যাপার। কারণ তাকে তো মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্ট থেকে সরায়নি, তারা তা বলতেই পারে। নাজমুল শান্ত নিজে সরে গেছেন। এখন কয়েকদিন আগে তিনি নিজে সরে গেলেন, তিনি কি আবার ফিরে আসবেন, সেটাও তো হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে এই যে ক্যান্ডিডেটগুলো নিয়ে আলাপ হচ্ছে, তার মধ্যে সত্যিকার অর্থে লিটন দাসই সবচেয়ে বেশি আলোচিত, তার হওয়ার সম্ভাবনাই বেশি। যদি না হয়, তাহলে মেহেদী মিরাজ। এখন এই জায়গাটায় ক্রিকেট বিশ্বে যখন 3 ফরম্যাটে যদি 3 অধিনায়ক হয়ে যায় কোনো কারণে, কারণ সেরকম হলে কিন্তু সেটার বিপদ বেশি। সচরাচর 2 জন অধিনায়ক পর্যন্ত অ্যালাউ করা হয়, কারণ হচ্ছে 3 অধিনায়ক হলে ড্রেসিং রুমে কিন্তু মতের অমিল, গ্রুপিং, এগুলো বেড়ে যাওয়ার চান্স থাকে। আবার এক অধিনায়ক এখন এতগুলো লোড নিতে পারে না, ফলে 2 অধিনায়ক একটা ভালো সলিউশন, যেটা ক্রিকেট বিশ্বে অনেক দেশই সেটা ব্যবহার করে থাকে।
কিন্তু পার্থক্য হচ্ছে বাংলাদেশকে একটু ব্যতিক্রম হতেই হবে। অন্য দেশগুলোতে ওই যে বলেছিলাম সাদা বল আর লাল বল আলাদা অধিনায়ক, একজন থাকেন টেস্টে আর একজন থাকেন ওয়ানডে এবং টি-20-তে। বাংলাদেশ হচ্ছে সেখানে ভিন্ন কাজ করতে যাচ্ছে, হয়তো দুই অধিনায়কই থাকবে কিন্তু সেখানে লাল বল আর সাদা বল মিলেমিশে একাকার।